দা বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড় যে গল্পটির আমি 11 নম্বর অধ্যায় পর্যন্ত আলোচনা করে দিয়েছি, আজকে তার 12 নম্বর অধ্যায় শুরু করতে চলেছি। 11 নম্বর অধ্যায়ে যেটি দেখা গিয়েছিল, শেষ পর্যন্ত শঙ্কর কালাহারি মরুভূমিতে প্রবেশ করে এবং গ্রানাইটের যে ছোট ছোট ঢিপি, সেই ঢিপির মধ্যে সে উনুই খোঁজার চেষ্টা করে, কিন্তু পেয়েও থাকে দুটো। সেগুলি কাদামাখা জল থাকে এবং সেগুলি সে আকণ্ঠ প্রাণ ভরে খেয়ে নেয়। যাই হোক, শেষ পর্যন্ত দেখা যায় একটি গ্রানাইটের ছোট গুহার মধ্যেই সে আশ্রয় নেয়। দেখো, এই পর্যন্তই ছিল 11 নম্বর অধ্যায়। এবার আমরা নতুনভাবে 12 নম্বর অধ্যায়টি আলোচনা শুরু করব। চলো তাহলে শুরু করা যাক। গুহাতে ঢুকেই শঙ্কর টর্চ মেরে দেখলো, মানে টর্চ কোথা থেকে মারলো বলো তো? কারণ তার কাছে নতুন ব্যাটারি ছিল। সে যখন ওই যে গুহাটি থেকে বের হয়েছিল, তারপরে নতুন ব্যাটারি সে টর্চে লাগিয়েছিল। গুহাতে ঢুকেই সে দেখলো এদিক ওদিক বিভিন্ন পাথর বিছানো রয়েছে এবং সেখানে একটি কাঠের পিপে রয়েছে। এবং এই জায়গাটিতে কাঠের পিপে কোত্থেকে আসলো, জলের পিপে, সেটি সে অবাক হয়ে গেল। আর একটু প্রবেশ করেই শঙ্কর অবাক হয়ে দেখল গুহার ধারেই দেওয়ালের মধ্যে একটি সাদা নরকঙ্কাল শায়িত অবস্থায় রয়েছে, যার মুখটি দেওয়ালের দিকে ঘোরানো রয়েছে। কঙ্কালটির আশেপাশে কালো কালো জিনিস ছড়ানো রয়েছে। সে বুঝতে পারল কঙ্কালটির কোট হয়তো কোনো পোকামাকড় খেয়ে চারিদিকে ছড়িয়ে ফেলেছে। কঙ্কালটির পায়ে এখনো বুট জুতা পরা রয়েছে এবং সে দেখতে পেল কঙ্কালটি তার পাশে মরচে পড়া বন্দুক নিয়ে এখনো শুয়ে রয়েছে। পিপাটির পাশে একটি ছোট্ট বোতল ছিপি লাগানো অবস্থায় পড়ে রয়েছে। সেই বোতলটির মধ্যে একটি কাগজ ভরা রয়েছে। সেই কাগজটি যখন সে বের করে পড়তে লাগলো, তখন দেখলো সেখানে ইংরেজিতে একটি পত্র লেখা রয়েছে। পিপেটিতে কি রয়েছে সেটি দেখার জন্য যখনই শঙ্কর পিপেটিকে সরাতে গেল, তখনই সেটির তল থেকে একটি বিশাল আকারের সাপ অনেকখানি উঁচু করে ফোঁস ফোঁস শব্দ করে তার দিকে ধেয়ে আসলো। আর মাত্র কয়েক সেকেন্ড হয়তো সাপটি দেরি করেছিল। সঙ্গে সঙ্গে শঙ্করের রাইফেলের দ্বারা সেই সাপটির মাথা ছিন্ন ভিন্ন করে দেওয়া হলো এবং সাপটি মাটিতে লুটিয়ে পড়ল। আলভারেজ মানে তার গুরু তাকে শিখিয়ে গিয়েছিল, সব সময় বন্দুকটা রেডি করে রাখবে, যখন তখন তোমার বিপদ হতে পারে। এই উপদেশটি শঙ্করের কতবার যে প্রাণ বাঁচিয়েছে তার কোনো ঠিক নেই। পিপেটি ভালো করে লক্ষ্য করে দেখলো পিপেটির মধ্যে সামান্য জল রয়েছে, কিন্তু জলটি অনেক দিন থাকার ফলে লাল হয়ে গিয়েছে। যাই হোক, সেই জলটি শঙ্কর পান করলো। তারপর শঙ্কর সাপটাকে ভালো করে পরীক্ষা করলো। সাপটা ছিল স্যান্ড ভাইপার, প্রায় 5 হাত লম্বা একটি সাপ। এই সাপগুলি কি করে বলতো? গোটা শরীরটিকে বালির ভেতরে লুকিয়ে রাখে এবং মাথাটিকে শুধু বাইরে বের করে রাখে। এই সাপটিকে শঙ্কর হত্যা করেছিল। তারপর বোতলের মধ্যে যে রাখা চিঠিটি, সেই চিঠিটি শঙ্কর ভালো করে পড়ল এবং একটি ছোট্ট পেন্সিল দিয়ে সেই চিঠিটি লেখা হয়েছিল। পেন্সিলটিও সেই ছিপির মধ্যে ভরা ছিল। সেটিতে লেখা রয়েছে, আজ আমার মৃত্যু নিকট, আজই আমার শেষ রাত্রি, আমি আজ মারা যাব এবং আমার মৃত্যুর পরে কেউ যদি এই মরুভূমির ওপর দিয়ে যায় এবং সে যদি এই গুহাতে আশ্রয় নেয়, তাহলে আমার এই চিঠিটি তার হাতে পড়বে। আমার গাধাটি 2 দিন আগে এই মরুভূমির মধ্যে মারা গিয়েছে। আমার গাধাটির পিঠে 1 পিপে জল ছিল। আমি বহু কষ্ট করে সেই জলটি
এই গুহার মধ্যে এনে রেখেছি। আমার শরীর অবসন্ন, আমার গায়ে আর শক্তি নেই। আমার বয়স 26, আমার নাম হলো আত্তিলিও গাত্তি। ফ্লোরেন্সের গাত্তি বংশে আমার জন্ম হয়েছিল। বিখ্যাত নাবিক রিয়েলিনো কাভালকান্তি গাত্তি আমার একজন পূর্বসূরি বা পূর্ব উত্তরসূরি। আমি রোম ও পিসা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভ করেছিলাম এবং আমাদের পরিবারের যে নেশা, সেই নেশা শেষ পর্যন্ত আমাকে চেপে ধরল। ফলেই সমুদ্রে আমি ভবঘুরে অবস্থায় বের হয়ে গেলাম। ডাচ ইন্ডিজ যাবার পথে আমাদের জাহাজটি নৌকাডুবি হয়ে গেল। আমরা 7 জন, সেই জাহাজে থাকা 7 জন কোনোভাবে ডাঙ্গায় পৌঁছলাম এবং অনেক কষ্টে আমরা এই অরণ্য অঞ্চলে এসে পৌঁছই। জঙ্গলের মধ্যে আমরা শেফু জাতির একটা গ্রামে 2 মাস আতিথ্য গ্রহণ করেছিলাম। সেই বসতিতেই আমরা হীরার খনির গল্প শুনেছিলাম। তখন আমরা 7 জন মিলে ঠিক করলাম যেভাবেই হোক আমরা হীরার খনির সন্ধান খুঁজে বের করবই। 7 জন মিলে, মানে আমরা যারা 7 জন ছিলাম, বাকি 6 জন মিলে আমাকে অধিনায়ক হিসাবে তৈরি করলো, মানে আমি ওই দলের অধিনায়ক হলাম। তারপর আমরা দুর্গম অরণ্য ঠেলে পৌঁছলাম পার্বত্য অঞ্চলে। কোনো উপজাতি, মানে সেখানকার যারা লোকাল ট্রাইবাল উপজাতি, তারা আমাদের সেই হীরার খনির সন্ধান দিতে পারলো না, মানে তারা সেখানে যাবে না, কারণ তারা বলল সেখানে এক উপদেবতা বাস করে যার নাম বুনিপ, তার ভয়ে তারা সেখানে যায় না। আমরা তো দমবার পাত্র নই। যেতে যেতে রাস্তায় 2 জন মারা গেল, বাকি থাকলো 4 জন ও আমি। এবার বাকি 4 জন আর যেতে চায় না, কিন্তু আমি থেমে যাওয়ার পাত্র ছিলাম না। কথা বলতে বলতেই সে আবার বলল, এই শরীর যেন ভেঙে আসছে, আমি যেন আর বলতে পারছি না। আমি আমার বাড়ির সেই কমলা লেবুর ফুলের গন্ধ যেন পাচ্ছি মৃত্যুর আগে, কারণ আমার মৃত্যু খুব শিগগিরই। তারপর আবার সে বলল, না এসব কি বলছি আমি ঘুমের ঘোরে, আসল কথাটা বলি। আমরা সেই মহা অরণ্য মধ্যেই আমরা ভেদ করে চললাম সেই হীরার খনির সন্ধানে। অবশেষে আমরা সেই হীরার খনির সন্ধান খুঁজে বের করেছিলাম। একটি নদীর ধারে একটি গুহার ভেতরে সেই হীরার খনি, সেটি আমরা খুঁজে বের করেছিলাম। আমি একমাত্র সেই ব্যক্তি যে সেই গুহার মধ্যে ঢুকে নদীর ধারে পড়ে থাকা অসংখ্য হীরা খুঁজে বের করেছিলাম। প্রত্যেকটি নুড়ি টেট্রাহেড্রন, ক্রিস্টাল, স্বচ্ছ ও হরিদ্রাভ। লন্ডন ও আমস্টারডামে এরকম হীরা পাওয়া যায় না বলাই চলে। অরণ্য ও পার্বত্য এলাকায় চলতে গিয়ে সেই গুহার মধ্যে আমি উপদেবতাটিকে দেখেছিলাম অনেক দূর থেকে আবছা ভাবে। আসলে আমার কাছে মশাল বা আগুন ছিল বলেই সেই উপদেবতাটি আমার কাছে আসেনি, কিন্তু তার চেহারা সত্যি ভীষণ ভয়ানক। আসলে এই উপদেবতাটি ছিল যে হীরার যে খনি, সেই খনির রক্ষক, এবং যার ফলেই তার চেহারা ভয়ানক আকারের ছিল। কিন্তু কি কুক্ষণেই আমি যে আমার সেই হীরার খনির সন্ধানের আবিষ্কারের কথা আমার বন্ধু বান্ধব বা বাকি যে আরো 4 জন ছিল তাদের কাছে বলেছিলাম, কারণ তারা তো উপরে যায়নি, তারা তো ছিল নিচেই। এবং আমি যখন ফিরে এসে তাদেরকে বললাম এখানে হীরার খনি পেয়েছি, তখন তারা আবার বলল আমাকে নিয়ে চল তাহলে ওখানে। তখন আবার তাদেরকে নিয়ে গেলাম, কিন্তু সেই গুহাটি আর খুঁজে পেলাম না। তখন তারা কি ভাবলো, আমি তাদের ঠকিয়েছি। তা মতলব আটলো যে আমি তাদের ঠকিয়েছি, এবং সেই কারণেই পরদিন 4 জন মিলে অতর্কিতে আমাকে
আক্রমণ করে বসলো। কিন্তু তারা আমাকে চিনত না। আমি গাত্তি বংশের সন্তান। অত চট করে আমি নেতিয়ে পড়ি না, বা অত চট করে আমি ভেঙে পড়ি না। আমার ছুরির আঘাতে ওরা দুজন তো সঙ্গে সঙ্গে মারা গেল, আর দুজন প্রচণ্ডভাবে আহত হলো। আমিও অবশ্য প্রচণ্ড আহত হয়েছি। যারা আহত অবস্থায় ছিল তারা সেদিন রাত্রেই আমাদের এই পৃথিবী ছেড়ে চলে গেল, এবং আমি ভাবলাম যে আমাকে আর বেশি দিন এখানে থাকা যাবে না, আমাকে সভ্য জগতে যেভাবেই হোক পৌঁছতেই হবে। কিন্তু বেশি দূর আমি এগোতে পারলাম না, তলপেটে ছুরি মেরেছে তো। কিন্তু আমার ওদেরকে ফাঁকি দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না। কেন ওরা আমাকে বিশ্বাস করলো না? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হীরার খনির মালিক আমি, এবং তিনি এই আমার চিঠি বর্তমানে পড়বে। সে নিশ্চয়ই খ্রিস্টান, তাই আমার এই চিঠি পড়তে পারছে। এবং তার কাছে আমার অনুরোধ, তিনি যেন আমার যথোপচিত নিয়ম মেনেই কবর দেয় বা আমার সৎ কাজ করে। এই অনুগ্রহের বদলে আমি তাকে হীরার খনির মালিক করে দিলাম। তারপর আবার আত্মীয় গাত্তি সেই ঘোরের মধ্যে কি কি প্রলাপ বকতে শুরু করলো, তার বাড়ির প্রলাপ, বিভিন্ন ধরনের প্রলাপ। আবার নিজেই বলছে, ইস আমি কি এসব প্রলাপ বলছি। আসল কথায় আসা যাক। আসল কথায় আসতে গিয়েও আত্মীয় গাত্তি একটি কবিতা শেষে করেই বসলো, এবং তারপর সে জানায়, আমার দুই পায়ে জুতোর মধ্যে 5টি হীরের টুকরো যেটা আমি সেখান থেকে এনেছিলাম সেগুলি লুকোনো আছে। হে পথিক বন্ধু, তুমি আমার সৎ কাজ করে দিও, তার বদলে আমি তোমাকে 5টি হীরে দিয়ে গেলাম। ভগবান তোমার মঙ্গল করুক। ইতি কমান্ডার আত্মীয় গাত্তি। হতভাগ্য যুবক, তার মৃত্যুর পর প্রায় 30 বছর কেটে গেছে, কারণ চিঠিটির মধ্যে যে সালটি দেওয়া ছিল আর বর্তমান সাল, এর মধ্যে প্রায় 30 বছরের প্রভেদ। এই 30 বছরের মধ্যে কেউ আসেনি এদিক দিয়ে, কেউ এই গুহাতে প্রবেশ করেনি। এটা হয়? আর 30 বছর ধরে একটা পিপাতে জল ছিলই বা কি করে? এই চিঠিটি পড়ে শঙ্করের হঠাৎ মনে হলো, তিনি সেই পাথরগুলির কথা বলছেন না তো, যে পাথরগুলিকে শঙ্কর খেলার ছলে বা চিহ্ন দেওয়ার ছলে দুটো পকেটে ভরে নিয়ে এসেছে। তখনই তার জুতো ধরে টান দেওয়ার সঙ্গে সঙ্গে 5টি হীরে বেরিয়ে আসলো। এই পাথরগুলির সঙ্গে শঙ্করের পাথরগুলি একদম হুবহু এক, মিলে যাচ্ছে। শঙ্কর তো দেখে অবাক। কে জানে এত দুর্গম অরণ্য পার করে হঠাৎ করে একটি গুহাতে শঙ্কর ঢুকবে এবং সেখানে সেই পাথরগুলির সন্ধান পাবে। এত অপ্রত্যাশিতভাবে যে সে মানে হীরার খনির সন্ধান পেয়ে যাবে, সেটা তো শঙ্কর ভাবতে পারেনি। আর হীরা যে এরকম পাথরের মতো রাশি রাশি ভাবে পড়ে থাকে, সেটাও তো শঙ্কর জানতো না। জানতে পারলে তার 2 পকেট ভরে সে তো হীরা অবশ্যই নিয়ে আসতো। কিন্তু তার চেয়েও সে বেশি খারাপ কাজ করেছে। সে সেই গুহাটির চিহ্ন তো রাখেনি। এখন সে চাইলেও আর তো সেখানে ফিরে যেতে পারবে না, কারণ সে তো কোনো চিহ্নই রাখেনি। আর আত্মীয় গাত্তির কাছেও কোনো নকশা বা চিহ্ন ছিল না, যেটি দেখে সে সেই জায়গায় আবার ফিরে আসবে। যাই হোক, হতাশ ভাবে শঙ্কর এসব কথা ভাবতে থাকলো। হঠাৎ আলভারেজের পূর্ব কথা শঙ্করের মনে পড়ে গেল। আলভারেজ বলেছিল, শঙ্কর তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। সেই হীরেগুলো পড়ে আছে, চলো সেখানে যাই, আমরা অনেক বড় লোক হয়ে যাব। শঙ্কর সেই গুহার মধ্যেই নরকঙ্কালটিকে সমাধিস্থ করলো এবং পিপেটিকে ভেঙে ফেললো। ভেঙে ফেলে একটা ক্রুশ তৈরি করলো এবং সমাধির উপরে সেটি পুঁতে দিল। শঙ্করের তো আর কোনো নিয়ম জানা ছিল না, মানে খ্রিস্টানদের কিভাবে সমাধিস্থ করে। যাই হোক, সমাধিস্থ করে সে ঈশ্বরের কাছে তার জন্য মঙ্গল
কামনা করলো। এসব কাজ করতে তার সারাটা দিন কেটে গেল। রাত্রে বিশ্রাম করে পরদিন আবার সকালে সেই চিঠিটি এবং হীরাগুলি নিয়ে রওনা হলো। তবে শঙ্করের মনে হলো এই হীরার খনির সন্ধানে যারা যারা এসেছে সবাই মারা গেছে। দেখো, জিম কার্টার, আলভারেজ, আত্তিলিও গাত্তি, তার আরো 6জন বন্ধু সবাই কিন্তু মারা গিয়েছে। এবার কি তার পালা? মানে বাকি তো সবাই মারা গেল। ইটালীয় যে আত্তিলিও গাত্তি, সেও রেহাই পায়নি। এবার এই কালাহারি মরুভূমিতে কি শঙ্কর মারা যাবে? এসব কথা যখন সে চিন্তা করছিল, ঠিক এই সময় আমাদের যে গল্পকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই চ্যাপ্টারটিকে শেষ করে দিয়েছেন। মানে পরবর্তী চ্যাপ্টারতে আবার তিনি নতুনভাবে আলোচনা করবেন। যাই হোক, এটি ছিল এই অধ্যায়ের বিষয়বস্তু। আমি চেষ্টা করেছি সম্পূর্ণ অধ্যায়টিকে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার। আমরা খুব তাড়াতাড়ি পরবর্তী অধ্যায় 13 নম্বর, 14 নম্বরটা খুবই ছোট, 13 নম্বরটা অনেকটা বড়, খুব তাড়াতাড়ি এই 13 নম্বর এবং 14 নম্বর চ্যাপ্টারটিকে নিয়ে আলোচনা করার। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি।